Hello learners, today we will learning about occurrence and growth of microorganisms in food. In previous chapter we learned about different kinds of microorganisms and now we will try to understand what kind of microorganisms present in our air, water and soil, and how the microorganisms enter our food and what are the factors affecting their growth অ্যান্ড প্রলিফারেশন। তাহলে আমরা এখানে কি কি পড়ব, যে আমাদের এয়ার, ওয়াটার এবং সয়েলে কি কি রকমের মাইক্রো অর্গানিজম আছে এবং সেই মাইক্রো অর্গানিজমসগুলো কী করে আমাদের খাবারের মধ্যে এন্টার করছে এবং কি কি ফ্যাক্টরস আছে তাদের গ্রোথের জন্য, সেগুলো আমরা এখানে পড়ব। তো প্রথমে আমরা কি দেখব, যে হোয়াট ইজ দ্য মাইক্রোবায়োলজি অফ এয়ার, মানে আমাদের এয়ারের মাইক্রোবায়োলজিটা কীরকম। আমাদের এয়ারের মাইক্রোবায়োলজি যেটা বলছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের এয়ার কিন্তু ন্যাচারালি কোনো ফ্লোরা কন্টেন করে না, কিন্তু যে ফ্লোরা যে ব্যাকটেরিয়াগুলো বা মাইক্রো অর্গানিজমগুলো আমরা এয়ারে খুঁজে পাই সেগুলো বেশিরভাগই অ্যাক্সিডেন্টালি এয়ারের মধ্যে মিশছে। যেরকম ধরো ডাস্ট থেকে মিশছে বা ড্রাই সয়েল থেকে মিশছে বা ড্রপলেটস অফ ময়শ্চারাইজার, যেমন ধরো আমাদের যখন ধরো কাফিং হচ্ছে, স্নিজিং হচ্ছে বা আমরা যখন কথা বলছি সে তখন আমাদের যে ড্রপলেটসগুলো মুখ থেকে আসছে সেইগুলো কিন্তু এয়ারের মধ্যে মিশছে এইভাবে। তারপর হচ্ছে dairy plant may contain bacteriophages or at least the bacterial cultures used in the plant. আচ্ছা, the microorganisms in air have no opportunity for growth, but they merely persist on air, and the kinds which are most resistant to dissection will leave the largest. যে মাইক্রো অর্গানিজমসগুলো আমরা এয়ারে দেখতে পাচ্ছি তারা সেইভাবে কিন্তু এয়ারে গ্রোথ করার সুযোগটা কিন্তু পায় না, কিন্তু তারা যদি এয়ারে মিশে যায় সেগুলো কিন্তু তারা ওইভাবে বেঁচে থাকতে পারে। যেরকম আমরা ধরো মোল্ড স্পোর কীভাবে এয়ারে থাকছে, ড্রাই হিসেবে থাকছে, এবং এর ওজন যেহেতু খুবই হালকা এবং এটা যেহেতু খুবই ছোট, তো সেই জন্য এটা ড্রাই হয়ে গিয়ে এয়ারের মধ্যে মিশে থাকতে পারছে। ইস্ট আর অলসো ফাউন্ড মোর ইন এয়ার, ইস্টও কিন্তু আমরা এয়ারের মধ্যে পাচ্ছি। ইট ইজ অবভিয়াস দ্যাট ডাস্ট অর স্প্রেজ অফ ভেরিয়াস মেটেরিয়ালস আর ক্যারিড আপ into the air. The microorganisms characteristics of those suspended materials will be present. তাহলে ডাস্ট বা স্প্রে থেকে ভেরিয়াস মেটেরিয়ালস কিন্তু এয়ার ক্যারি করতে পারছে এবং সেগুলো থেকেই আমরা যে এয়ারের মধ্যে মাইক্রো অর্গানিজমগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এইভাবেই মিশে যাচ্ছে এয়ারের মধ্যে। এবার আসছি হচ্ছে মাইক্রোবায়োলজি অফ ওয়াটারের মাইক্রোবায়োলজিটা কীরকম। ওয়াটারের মাইক্রোবায়োলজি হচ্ছে, ওয়াটার কিন্তু এয়ারের মতো, এয়ার যেরকম কোনো ন্যাচারাল ফ্লোরা কন্টেন করে না, ওয়াটার কিন্তু ন্যাচারাল ফ্লোরা কন্টেন করে। ওয়াটার কিন্তু যে কোনো মাইক্রোবিয়াল গ্রোথের জন্য ভীষণভাবে হেল্প করতে পারে। তো জলের মধ্যে এগুলো কোথা থেকে আবার কিছু যেমন জল নিজে কন্টেন করে, কিছু সেরকম আবার কিন্তু জলের মধ্যে এসে মিশছে, যেরকম হচ্ছে সয়েল বা কিছু অ্যানিমালের থেকে, বা আমরা যে সুয়েজটা যেটা জলের মধ্যে মিশছে সেখান থেকেও কিন্তু কিছু মাইক্রোবিয়াল গ্রোথ জলের মধ্যে হচ্ছে। তো জলের মধ্যে কী কী ব্যাকটেরিয়া, কী কী মাইক্রো অর্গানিজম আমরা দেখতে পাচ্ছি যেগুলো চিফলি থাকে, সেটা হচ্ছে সিউডোমোনাস, ক্রোমোব্যাকটেরিয়াম, প্রোটিয়াস, মাইক্রোকক্কাস, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, এন্টেরোব্যাক্টার অ্যান্ড ইস্টেরিয়া। The microbial load of any water depends upon whether it is stream water, stored water or groundwater. Stored water will have more number of microbes than groundwater. আচ্ছা, এখানে কি বলছে, যে জল মানে স্টোর করা যে ওয়াটারগুলো থাকে, যেরকম ধরো ট্যাঙ্ক বা এই জাতীয় জায়গায় যে ওয়াটারগুলো স্টোর করা থাকে সেখানে কিন্তু মাইক্রোবিয়াল গ্রোথ বেশি দেখা যাচ্ছে রাদার দ্যান কোনো খোলা জায়গার জল, মানে ধরো নদীর জল বা পুকুরের জল, এইগুলোর তুলনায় কিন্তু স্টোরড ওয়াটার যেগুলো যেহেতু সেগুলো প্রপার সানলাইট পাচ্ছে না বা সেগুলো রোজ ইউজেস হয় না, তো সেই জন্য কিন্তু স্টোরড ওয়াটারে মাইক্রোবিয়াল গ্রোথ বেশি দেখা যাচ্ছে। এবার দেখছি যে আমরা হোয়াট অ্যাবাউট দ্য মাইক্রো অর্গানিজমস ফাউন্ড ইন দ্য সয়েল, সয়েলের মধ্যে কী কী মাইক্রো অর্গানিজমস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, the soil is the most important source of heat resistant spore forming bacteria.
হিট রেজিস্ট্যান্ট স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার জন্য সয়েল কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যেগুলো যে স্পোর মানে যে মাইক্রোবগুলো হিট রেজিস্ট করতে পারে, মানে যারা এদের হিট লাগলে যে মাইক্রোবিয়াল ফ্লোরাগুলোর গ্রোথে কোনো সমস্যা হয় না, সেগুলো কিন্তু মাটিতে থাকতে পারে এবং মাটি কিন্তু তাদের গ্রোথের জন্য ভীষণভাবে হেল্প করতে পারে। তো মাটিতে কি কি ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি? ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এন্টেরোব্যাক্টার, ইশ্চেরিয়া, মাইক্রোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, লিউনকন্টোস, অ্যাসিডোব্যাক্টার অ্যান্ড প্রোটিয়াস। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো মাটির মধ্যে থাকছে। আচ্ছা, সোর্সেস অফ ফুড কন্টামিনেশন, এই যে আমরা অকারেন্স অ্যান্ড গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজমস ইন ফুড, এইটা যে আমরা পড়ছি, তো এইখানে এবার দেখবো যে সোর্সেস অফ ফুড কন্টামিনেশন মানে ফুড কি করে মাইক্রোঅর্গানিজমস দ্বারা কন্টামিনেটেড, কক্কাস, লিউনকন্টোস, অ্যাসিডোব্যাক্টার অ্যান্ড প্রোটিয়াস। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো মাটির মধ্যে থাকছে। আচ্ছা, সোর্সেস অফ ফুড কন্টামিনেশন, এই যে আমরা অকারেন্স অ্যান্ড গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজমস ইন ফুড, এইটা যে আমরা পড়ছি, তো এইখানে এবার দেখবো যে সোর্সেস অফ ফুড কন্টামিনেশন মানে ফুড কি করে মাইক্রোঅর্গানিজমস দ্বারা কন্টামিনেটেড হচ্ছে, মানে মাইক্রোঅর্গানিজমসগুলো কীভাবে আমাদের খাবারের মধ্যে প্রবেশ করছে। আচ্ছা, এখানে যখন তোমরা পড়বে, সেখানে তোমাদের বইতে 52 পেজে একটা ফ্লো চার্ট আছে যে কীভাবে ফুড কন্টামিনেটেড হচ্ছে। যেরকম ধরো র মেটেরিয়ালস উইথ ন্যাচারাল মাইক্রোফ্লোরা, তো র মেটেরিয়ালসের মধ্যে অবভিয়াসলি কিছু ন্যাচারাল মাইক্রোফ্লোরা থাকবে। এবার সেগুলো কী দ্বারা কন্টামিনেটেড হচ্ছে, যেরকম ধরো এয়ার দিয়ে হচ্ছে, ওয়াটার দিয়ে হচ্ছে, সয়েল দিয়ে হচ্ছে, সিউয়েজ দিয়ে হচ্ছে, হিউম্যানস ফেসেস মানে হচ্ছে যে আমরা যখন ধরো কোনো র মেটেরিয়ালস কিনছি ধরো বাজারে, সেগুলো ধরো আমরা কথা বলছি বা হাঁচছি কাশি, সেগুলো যে আমাদের ড্রপলেটসগুলো আসছে, সেগুলো কিন্তু র মেটেরিয়ালসের মধ্যে মিশছে। বা ধরো প্যাকিং মেটেরিয়ালে প্রিজারভেটিভ ঠিকভাবে দেওয়া হলো না, বা প্যাকিং খাবারের অবশ্যই একটা যে ডেটটা থাকে, সেই ডেটটা পেরিয়ে গেলে কি হয়, ফুডের সেলফ লাইফটা চলে যায়। তো সেইভাবে তখন ফুডটার প্রিজারভেটিভগুলো নষ্ট হয়ে গিয়ে তখন মাইক্রোবিয়াল গ্রোথ হতে আরম্ভ করে ফুডের মধ্যে। ডিজিজ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস, ধরো কোনো ডিজিজ প্ল্যান্ট কোনো ফ্রেশ গাছকে প্ল্যান্টকে অ্যাফেক্ট করছে, তো সেই হিসেবে মাইক্রোবিয়াল গ্রোথটা হতে পারে। বা কোনো ডিজিজ অ্যানিমাল দ্বারা এটা হতে পারে। তারপর হচ্ছে স্পয়েলড ফুড, যদি কোনো একটা পচে যাওয়া খাবার আমরা র মেটেরিয়ালের সাথে রেখে দিই, তাহলে ওই পচে যাওয়া খাবারটার মধ্যে যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকে, সেগুলো তখন তাদের গ্রোথের জন্য তাদের নিজেদের মানে নিজেদের গ্রো করার জন্য যে ফুডটার দরকার হয়, তখন তারা কি হয়, র মেটেরিয়ালস যেগুলো ভালো আছে সেগুলোর মধ্যে বাসা বাঁধতে শুরু করে। তো সেক্ষেত্রে কি হয়, একটা স্পয়েলড ফুড থেকে এইভাবেও কিন্তু একটা র মেটেরিয়ালস বা টাটকা মেটেরিয়ালস কিন্তু মাইক্রোবস দ্বারা আক্রান্ত হতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা খাবারের মাইক্রোবায়োলজি একটু পড়বো যে কি বলতে চেয়েছে। সেরকম হচ্ছে মাইক্রোবায়োলজি অফ মিল্ক ইজ অ্যান আইডিয়াল মিডিয়াম ফর দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস। It is Staphylococcus bacillus facilis are the commonly found bacteria in contaminant milk. Common fungi found in milk are Cospora lactis and other common molds. তাহলে কি বলছে দেখো, মিল্ক কিন্তু যে কোনো মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য ভীষণ একটা আইডিয়াল মিডিয়াম। কেন? এটা অ্যাডিকুয়েট পরিমাণে ওয়াটার কন্টেনিং, যে কোনো কিন্তু মাইক্রোবিয়াল ফ্লোরার গ্রোথের জন্য ভীষণভাবে হেল্পফুল। এটা অ্যাডিকুয়েটলি প্রোটিন কন্টেনিং অ্যান্ড সুগার কন্টেনিং, যেগুলো আমাদের মাইক্রোবিয়াল গ্রোথের মানে ভীষণভাবে হেল্প করতে সাহায্য করে, তাদের খাদ্য তৈরিতে ভীষণভাবে সাহায্য করে হচ্ছে সুগার অ্যান্ড প্রোটিন। তাই দুধে যেহেতু এই তিনটে জিনিসই ভীষণভাবে থাকে, তাই দুধ কিন্তু হচ্ছে আইডিয়াল মিডিয়াম ফর গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। আচ্ছা, দুধ কি ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হতে পারে সেগুলো এখানে দিয়েছে, যেমন ধরো ইশ্চেরিয়া কোলাই, ব্যাসিলাস সাবটাইলিস, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো হচ্ছে কমন যে ব্যাকটেরিয়াগুলো দুধের মধ্যে পাওয়া যায়।
তাছাড়াও কিছু কমন ফাঙ্গি থাকে, যেমন কসপোরা ল্যাকটিস অ্যান্ড আদার কিছু মোল্ডস থাকে যেগুলো দিয়ে দুধ আক্রান্ত হতে পারে। তাহলে এবার আমরা কি দেখব যে দুধের মাইক্রোবায়োলজি অফ মিল্ক, দুধের মাইক্রোবায়োলজিটা কীরকম। দুধ কিন্তু ভীষণ একটা আইডিয়াল মিডিয়াম যে কোনো মাইক্রোবিয়াল গ্রোথের জন্য, কারণ দুধের মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে ওয়াটার থাকে, প্রোটিন থাকে এবং সুগার থাকে। ওয়াটার আমি আগেই বলেছি যে কোনো মাইক্রোবিয়াল গ্রোথের জন্য ইটস ভেরি হেল্পফুল, আর প্রোটিন, অ্যাডিকুয়েট প্রোটিন অ্যান্ড সুগার হচ্ছে যে কোনো মাইক্রোবিয়াল গ্রোথের জন্য যে ফুডটার দরকার হয় সেটা কিন্তু প্রোটিন আর সুগার থেকে এখানে পাচ্ছে। তাই জন্য দুধ ভীষণ একটা আইডিয়াল মিডিয়াম ফর মাইক্রোবিয়াল গ্রোথ। দুধের মধ্যে কী কী ব্যাকটেরিয়া আমরা কমনলি পেতে পারি আফটার স্পয়েলেজ অফ ফুড, সেগুলো হচ্ছে ইশেরিয়া কোলাই, ব্যাসিলাস সাবটাইলিস, স্ট্যাফাইলোকক্কাস। এগুলো হচ্ছে কমনলি যেগুলো আমরা দুধের যে ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই দুধকে নষ্ট করতে পারে। তাছাড়াও কিছু কমন ফাঙ্গি হয়, যেমন হচ্ছে কসপোরা ল্যাকটিস and some molds which will spoil milk very easily. Okay. In addition, the type of microorganisms found in milk also depends upon the cleanliness of utensil in which milk is collected, the sanitary conditions of the dairy farm and the personal hygiene of food handlers. তাহলে আরও এই গ্রোথগুলো কী করে হতে পারে, যে ইউটেন্সিলসের মধ্যে আমরা মিল্কগুলোকে কালেক্ট করছি সেটা যদি প্রপারলি ক্লিন না হয়, সেটা যদি প্রপারলি স্যানিটাইজ না হয়, তাহলে সেখানে মাইক্রোবিয়াল গ্রোথ খুব সহজেই হতে পারে। বা ডেয়ারি ফার্মের হাইজিন কীরকম সেটার ওপরেও ডিপেন্ড করে মিল্ক স্পয়েলেজের, এবং ফুড হ্যান্ডলার্স যিনি দুধটাকে হ্যান্ডলিং করছেন তার পার্সোনাল হাইজিন কীরকম সেগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে যে দুধটা সহজেই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে নাকি সেটা ভালোভাবে থাকতে পারবে। এবার আসছে মাইক্রোবায়োলজি অফ মিল্ক। Like meat is also an ideal medium for microbial growth. Being an animal tissue, it harbors various microorganisms. Though originally it was thought that the tissues of healthy animals do not contain any microorganism, but analysis of many samples indicated the presence of various types of bacteria. Micrococcus are normally present, and Salmonella and Escherichia coli are often found. Besides these microorganisms, meat can carry bacteria like anthrax, Bacillus tuberculosis, and parasites like Cyclidia cellulosae. Assam. যেরকম ধরো মিল্কটা আমরা বললাম যে খুব সহজেই মাইক্রোবিয়াল গ্রোথ হতে পারে, সেরকম কিন্তু মিটও কিন্তু একটা আইডিয়াল মিডিয়াম ফর মাইক্রোবিয়াল গ্রোথ। কারণ মিট একটা কি, এটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু, সেটার মধ্যে তাহলে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো মিটের মধ্যে গ্রো করে মিটটাকে কিন্তু স্পয়েল করে দিতে পারে। আচ্ছা, মাইক্রোবায়োলজি অফ ভেজিটেবলস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস। অল অফ vegetables are grown in soil which are already know are a major support system for the microbial growth. Vegetables being near and in the ground may carry heterogeneous flora of microorganisms. Microorganisms are transmitted to vegetables if the soil or water is contaminated. Clostridium, Bacillus and Escherichia coli are the common organisms found in vegetables. Their presence is mostly superficial, are not internalist. Salmonella paratyphi are also found in vegetables. তাহলে ভেজিটেবলস কীভাবে অ্যাফেক্ট হচ্ছে আমরা সবাই জানি। ভেজিটেবলস হচ্ছে মাটির মধ্যে হয়, তো মাটি কিন্তু এর আগেই আমরা পড়েছি যে হিট রেজিস্ট্যান্ট মাইক্রো অর্গানিজমের জন্য খুব ভালো একটা মিডিয়াম। তো মাটিটাই যদি আমাদের আগে থেকে মাইক্রোবিয়াল গ্রোথ হয়ে থাকে, মাটির মধ্যে থাকে, তাহলে সেই মাটির মধ্যে যে সবজিগুলো ফলানো হবে সেগুলো কিন্তু অলরেডি মাইক্রোবিয়াল অর্গানিজম দ্বারা অ্যাফেক্টেড। ঠিক আছে। আচ্ছা, মাইক্রোবায়োলজি অফ ফ্রুটস। ফ্রেশ ফ্রুটস লাইক ভেজিটেবলস আর ইন আ ক্লোজ of ground and hence may have varied flora of microorganism. Nature has given the protective covering to the fruit, but if they are injured, microorganism enter the fruits. Presence of acid and sugar makes them ideal medium for yeast and molds. Common molds responsible for rotting of fruits include aspergillus and penicillium. তাহলে যেরকম ভেজিটেবলসের মতো ফ্রুটসেও কিন্তু মাইক্রোবিয়াল
স্পয়েলেজ হতে পারে, কিন্তু ফ্রুটসের যে আউটার কাভারিংটা দেওয়া থাকে সেটার জন্য কিন্তু মাইক্রো অর্গানিজম ফ্রুটসের মধ্যে ঢুকতে পারে না। কিন্তু কোনো কারণে যদি ফ্রুটসের আউটার কাভারিংটা ইনজিওর্ড হয়, তো তখন কি হয়, সেই ইনজিওর্ড জায়গাটা দিয়ে মাইক্রোবস কিন্তু ফলের মধ্যে ঢুকে যেতে পারে, তো সেখান থেকে কি হয়, ফলের মধ্যে যে নর্মালি যে অ্যাসিডটা প্রেজেন্ট থাকে বা ফলের মধ্যে যে সুগারটা প্রেজেন্ট থাকে ফ্রুক্টোজ, তো সেটার সাথে মিশে গিয়ে কিন্তু তখন ব্যাকটেরিয়ার গ্রোথ কিন্তু হতে থাকে ফলের মধ্যে। তো সেইভাবে কিন্তু ফলটা পচে যেতে পারে। আর মোস্টলি যে ব্যাকটেরিয়া তোমাদের ফলকে নষ্ট করে সেগুলো হচ্ছে অ্যাসপারজিলাস আর পেনিসিলিয়াম। আচ্ছা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস ইন ফুড। আচ্ছা, কী কী ফ্যাক্টরস যেগুলো ফুডের মধ্যে মাইক্রো অর্গানিজমকে বাড়তে সাহায্য করে? ফার্স্ট অফ অল হচ্ছে নিউট্রিশন, দেন অক্সিজেন ইন ফুড। আচ্ছা, কী কী ফ্যাক্টরস যেগুলো ফুডের মধ্যে মাইক্রো অর্গানিজমকে বাড়তে সাহায্য করে? ফার্স্ট অফ অল হচ্ছে নিউট্রিশন, দেন অক্সিজেন, দেন টেম্পারেচার, দেন হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, আর তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন উইচ ইজ পিএইচ অ্যান্ড দ্য অসমোটিক প্রেশার। তো নিউট্রিশনের মধ্যে আমরা কি দেখছি যে food is food to humans and microbes, be it carbohydrates, proteins or fat. The nutritional requirements of bacteria however differ from species to species. The nutrition is required by bacteria not only as a source of energy but also for manufacturing cellular components. The majority of the bacterial species use naturally occurring organic materials like carbohydrates, proteins and fat as a source of energy, and the essential elements like carbon, hydrogen, oxygen, nitrogen, sulfur and phosphorus. Other elements like iron, magnesium, potassium are required in minute quantities. দেখো, ফুড কিন্তু ফুডই হয়, সেটা মাইক্রোবস হোক কি হিউম্যানস হোক। তো ফুড থেকে হিউম্যানস কী কী নিচ্ছে? প্রথম যে তিনটে নিউট্রিশনাল কম্পোনেন্ট সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই তিনটে কিন্তু মাইক্রোবিয়াল গ্রোথের জন্যও কিন্তু ইম্পর্ট্যান্ট। তাই ফুডের মধ্যে এবং এগুলো তো রিকোয়ার্ড, যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেগুলো যেরকম আমাদেরও রিকোয়ারমেন্ট, সেগুলো কিন্তু মাইক্রোবিয়াল গ্রোথের জন্য রিকোয়ার্ড। তাহলে যখন কোনো ফুডের মধ্যে মাইক্রোবস অলরেডি অ্যাফেক্ট করছে এবং তারা ফুড থেকে এই নিউট্রিশনাল কম্পোনেন্টগুলো পেয়ে যাচ্ছে, এবার যেরকম বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম ফাঙ্গি, বিভিন্ন রকম মোল্ডের বিভিন্ন রকম নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস থাকে, সেগুলো তারা প্রত্যেকেই কিন্তু ফুড থেকে পেয়ে যাচ্ছে। ফুডে যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আছে, সেরকমই কিছু এসেনশিয়াল কম্পোনেন্টস ফুডের মধ্যে থাকে, সেরকমই ভিটামিন, মিনারেলস ফুডের মধ্যে থাকে। তো সেই মাইক্রোবসগুলো কী করছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা নিউট্রিশনাল পার্টিকেলসগুলোকে অ্যাবজর্ব করে তাদের কিন্তু নিজেদের মতো গ্রোথ বাড়াচ্ছে। আচ্ছা, অক্সিজেন। দ্য প্রেজেন্স অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ এসেনশিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ হিউম্যান বিংস। অক্সিজেনের বেঁচে থাকার জন্য যেরকম মানে আমাদের বেঁচে থাকার জন্য যেরকম অক্সিজেন দরকার, সেরকমই কিন্তু মাইক্রোবসের বেঁচে থাকার জন্যও কিন্তু অক্সিজেনের দরকার হয়। আচ্ছা, এই অক্সিজেনে ডিফার করে দু রকমের কিন্তু মাইক্রোবস হয়, একটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, একটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়া কাদের বলা হচ্ছে? যে ব্যাকটেরিয়াগুলোর ফ্রি অক্সিজেন দরকার হচ্ছে তাদের বলা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, আর যাদের যাদের গ্রোথের জন্য ফ্রি অক্সিজেনের দরকার হচ্ছে না তারা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আচ্ছা, আর কিছু আছে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, তাদের গ্রোথের জন্য দে গ্রো ওয়েল আইদার অ্যারোবিক্যালি অর অ্যানারোবিক্যালি। তারা ফ্রি অক্সিজেনও গ্রো করতে পারে, আবার তারা ফ্রি অক্সিজেন না থাকলেও গ্রো করতে পারে, তাদের বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, টেম্পারেচার। Temperature is one of the important factors affecting the process of growth in bacteria, as it has a bearing on chemical reactions. The temperature at which the maximum growth occurs is known as the optimum temperature. আচ্ছা, optimum temperature কথাটা আমরা আগেও শুনেছি। optimum temperature হচ্ছে সেই টেম্পারেচারটা যে টেম্পারেচারটার মধ্যে কোনো একটি স্পেসিফিক ব্যাকটেরিয়া বা ভাইরাস বা মোল্ডস বা ফাঙ্গি
গ্রো করতে পারে। তার যে টেম্পারেচারটা প্রয়োজন, সেই যে টেম্পারেচারে সে মাইক্রোবসটা গ্রো করছে, সেই সঠিক টেম্পারেচারটাকে আমরা বলছি অপটিমাম টেম্পারেচার। আচ্ছা, এই টেম্পারেচারের ভিত্তিতেও কিন্তু 3 রকমের মাইক্রোবস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে থার্মোফাইলস, মেসোফাইল অ্যান্ড সাইক্রোফাইলস। থার্মোফাইলস কারা? The species of bacteria which grows rapidly between 45 to 65 degrees Celsius, although they may grow anywhere between 45 to 75 degrees Celsius. সেটা হচ্ছে এরা হচ্ছে হিট মানে হিটে বাঁচতে পারে। থার্মোফাইলস মানে এদের হচ্ছে অনেক বেশি উষ্ণতা প্রয়োজন এদের গ্রো করার জন্য। সেই উষ্ণতাটা অপটিমাম টেম্পারেচারটা কত বলছে? 45 টু 65 ডিগ্রি সেলসিয়াস, বা কখনো সেটা 45 টু 75 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। মেসোফাইলস ব্যাকটেরিয়া কি বলছে? দ্য স্পিসিস অফ ব্যাকটেরিয়া হুইচ গ্রোজ র্যাপিডলি বিটুইন 20 to 45 ডিগ্রি সেলসিয়াস ওয়ার দ্য অপটিমাম টেম্পারেচার রেঞ্জ ইজ 30 to 40 ডিগ্রি সেলসিয়াস। মেসোফাইলস ব্যাকটেরিয়া আবার এই থার্মোফাইলসের থেকে কিছুটা কম টেম্পারেচার প্রয়োজন, সেটা হচ্ছে 30 to 40 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এদের জন্য অপটিমাম। আর সাইক্রোফাইলস ব্যাকটেরিয়া হচ্ছে দ্য ব্যাকটেরিয়া স্পিসিস হুইচ গ্রোজ র্যাপিডলি অ্যান্ড 0 ডিগ্রি টেম্পারেচার অ্যান্ড ইভেন বিলো অ্যান্ড হ্যাভ অ্যান অপটিমাম টেম্পারেচার রেঞ্জ অফ 10 to 20%। এরা আরও কম টেম্পারেচারে গ্রো করতে পারে, দ্যাট ইজ 10 to 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ময়েশ্চার কন্টেন্ট কি বলছে? এটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি, মানে ওয়াটার অ্যাক্টিভিটি কীরকম থাকলে কোনো মাইক্রোবস গ্রো। হিউমিডিটি ডিভাইডেড বাই 100। আচ্ছা, ওয়াটার অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে এখানে আমরা দেখি। ওয়াটার অ্যাক্টিভিটি, দিস ইজ এক্সপ্রেস অ্যাজ ওয়াটার অ্যাক্টিভিটি হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ আ প্রেজেন্ট ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি ডিভাইডেড বাই 100. Is an ERH is an expression of the amount of free water vapor present on a product both at its surface and within its structure. Numerically, ERH এর পুরো কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি। ERH of a food divided by 100 equals water activity. আচ্ছা, কি বলছে দেখো, ERH is an expression of the amount of free water vapor present on a product। মানে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে কি পরিমাণে ফ্রি ওয়াটার ভেপার থাকছে, সেটা হচ্ছে বোথ অ্যাট ইটস সারফেস অ্যান্ড উইদিন ইটস স্ট্রাকচার। তার সারফেসে কতটা থাকছে এবং তার স্ট্রাকচারের মধ্যে কতটা ফ্রি ওয়াটার ভেপার থাকছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি, দ্যাট ইজ ERH। সেটা 100 দিয়ে ডিভাইড করলে আমরা কোনো একটা মিডিয়ামের ওয়াটার অ্যাক্টিভিটি বের করতে পারি। তো এই ওয়াটার অ্যাক্টিভিটি দিয়ে আমরা দেখতে পারি যে সেই মিডিয়ামটায় কি মানে মাইক্রো অর্গানিজম কীভাবে গ্রো করতে পারে। আর একটা হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোসিস আমরা সবাই পড়েছি। তো অসমোটিক প্রেশার কি বলছে দেখো। অসমোসিস বলতে যেটা বলা হচ্ছে, when bacteria is placed in a heavy sugar syrup or salt brine, water in the cells move out through the membrane and into the concentrated syrup or brine containing 30 to 40% of water. This is known as osmosis. মানে কোনো ব্যাকটেরিয়া যদি তার ভিতরে যে ওয়াটার কন্টেনার তার থেকে বেশি কনসেন্ট্রেশনের সিরাপের মধ্যে রাখা হয়, তো তখন কি হয়, সেইটা কিন্তু আউটার লেভেল দিয়ে মেমব্রেন দিয়ে সেই ভেতরের ওয়াটারটা বেরিয়ে এসে কিন্তু বাইরের ওয়াটারের সাথে মিশতে চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে অসমোসিস। আচ্ছা, অসমোটিক প্রেশার কিন্তু এইটাকেই বলা হচ্ছে অসমোটিক প্রেশার। দ্য টেন্ডেন্সি টু ইকুয়ালাইজ ওয়াটার কনসেন্ট্রেশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য সেল ইন দিস কেস কজ পার্শিয়াল ডিহাইড্রেশন ওয়ার দ্য সেল shrinks and is called plasmolysis. The tendency to equalize water concentration inside and outside the cell in this case causes partial dehydration where the cell shrinks and is called plasmolysis. আচ্ছা, যখন দুটোরই ওয়াটার কন্টেন্ট সেম হতে চাইছে, যেটার ওয়াটার কন্টেন্ট কম সেটার মধ্যে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি ডিভাইডেড বাই 100। আচ্ছা, ওয়াটার অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে এখানে আমরা দেখি। Water activity, this is expressed as water activity which is defined as a present equilibrium relative humidity divided by 100. ERH is an expression of the amount of free water vapor present on a product both at its surface and within its structure. Numerically, ERH
ERH এর পুরো কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি। ERH অফ আ ফুড ডিভাইডেড বাই 100 ইকুয়ালস ওয়াটার অ্যাক্টিভিটি। আচ্ছা কি বলছে দেখো, ERH ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য অ্যামাউন্ট অফ ফ্রি ওয়াটার ভেপার প্রেজেন্ট অন আ প্রোডাক্ট। মানে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে কি পরিমাণে ফ্রি ওয়াটার ভেপার থাকছে, সেটা হচ্ছে বোথ অ্যাট ইটস সারফেস অ্যান্ড উইদিন ইটস স্ট্রাকচার। তার সারফেসে কতটা থাকছে এবং তার স্ট্রাকচারের মধ্যে কতটা ফ্রি ওয়াটার ভেপার থাকছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেটিভ হিউমিডিটি, দ্যাট ইজ ERH। সেটা 100 দিয়ে ডিভাইড করলে আমরা কোনো একটা মিডিয়ামের ওয়াটার অ্যাক্টিভিটি বের করতে পারি। তো এই ওয়াটার অ্যাক্টিভিটি দিয়ে আমরা দেখতে পারি যে সেই মিডিয়ামটায় কি মানে মাইক্রো অর্গানিজম কিভাবে গ্রো করতে পারে। আর একটা হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোসিস আমরা সবাই পড়েছি। তো অসমোটিক প্রেশার কি বলছে দেখো, অসমোসিস বলতে যেটা বলা হচ্ছে, when bacteria is placed in a heavy sugar syrup or salt brine, water in the cells move out through the membrane and into the concentrated syrup or brine containing 30 to 40% of water. This is known as osmosis. মানে কোনো ব্যাকটেরিয়া যদি তার ভিতরে যে ওয়াটার কন্টেনার তার থেকে বেশি কনসেন্ট্রেশনের সিরাপের মধ্যে রাখা হয়, তো তখন কি হয়, সেইটা কিন্তু আউটার লেভেল দিয়ে মেমব্রেন দিয়ে সেই ভেতরের ওয়াটারটা বেরিয়ে এসে কিন্তু বাইরের ওয়াটারের সাথে মিশতে চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে অসমোসিস। আচ্ছা অসমোটিক প্রেশার কিন্তু এইটাকেই বলা হচ্ছে অসমোটিক প্রেশার। দ্য টেন্ডেন্সি টু ইকুয়ালাইজ ওয়াটার কনসেন্ট্রেশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য সেল ইন দিস কেস কজ পার্শিয়াল ডিহাইড্রেশন ওয়্যার দ্য সেল shrinks and is called plasmolysis. The tendency to equalize water concentration inside and outside the cell in this case causes partial dehydration where the cell shrinks and is called plasmolysis. আচ্ছা, যখন দুটোরই ওয়াটার কন্টেন্ট সেম হতে চাইছে, যেটার ওয়াটার কন্টেন্ট কম সেটার মধ্যে food preservation is a process by which certain foods can be preserved from getting spoiled and kept safe for a longer period of time. The color, the taste and nutritive value of the food are also preserved. মানে হচ্ছে যে প্রসেসের মধ্যে কোনো একটা পার্টিকুলার ফুড আইটেমকে আমরা প্রিজারভেটিভ দিয়ে স্পয়েলেজ থেকে মানে সেভ করছি বা এবং লঙ্গার পিরিয়ড ধরে, যেটা ধরো যেরকম ডেট দেওয়া থাকে আমাদের খাবারের মধ্যে প্রিজার্ভ ফুডগুলোর মধ্যে, সেইভাবে লঙ্গার পিরিয়ড ধরে যে ফুডটাকে আমরা ঠিক রাখতে পারছি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কিন্তু ফুড প্রিজার্ভেশন। এটা বিভিন্ন কেমিক্যালস দিয়ে করা হয়, ফুড প্রিজারভেটিভ দিয়ে, সেগুলো অবশ্যই আমাদের শরীরের জন্য ভালো, সেরকম সেফ প্রিজারভেটিভ দিয়ে করা হয়ে থাকে, যাতে কিনা খাবারের টেস্ট, কালার, নিউট্রিটিভ ভ্যালু সমস্ত কিছু সেম থাকে। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে ফিজিক্যাল মেথডস কী ফিজিক্যাল মেথডস আমরা কিছু দেখতে পারি। সেগুলোর মধ্যে কী পড়ছে, পিকলিং, ফার্মেন্টেশন, ডিহাইড্রেশন, পাস্চুরাইজেশন, স্টেরিলাইজেশন, ক্যানিং, ইরাডিয়েশন, ফ্রিজিং। মানে কি হচ্ছে, ফুডের ফিজিক্যাল স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে বা ফিজিক্যালি কিছু চেঞ্জ করে ফুডটার মধ্যে সেগুলোকে আমরা প্রিজার্ভ করছি। পিকলিং মানে কি হচ্ছে, সেখানে হচ্ছে আমরা ধরো ব্রাইন ওয়াটার বা ভিনিগার সলিউশনের মধ্যে কোনো পার্টিকুলার ফুড আইটেম, যেগুলো এই ভিনিগার সলিউশনে বা ব্রাইন ওয়াটারে বেঁচে থাকতে পারে, ঠিক থাকবে, খাবারগুলো স্পয়েল হবে না, সেই রকম খাবারকে আমরা এই পিকলিংয়ের মাধ্যমে ব্রাইন ওয়াটারের মধ্যে রেখে প্রিজার্ভ করছি। অ্যাডিশন অফ সুগার আর সল্ট, এটা দেখো খুবই নর্মাল একটা জিনিস, এগুলো আমরা বাড়িতেও দেখতে পাই, যে মাছ মাংস ঠিক রাখার জন্য, স্পেশালি মাছ ঠিক রাখার জন্য আমরা নুন হলুদ দিয়ে থাকি, যার ফলে মাছের মধ্যে তাড়াতাড়ি মাইক্রো অর্গানিজমগুলো এফেক্ট করতে পারে না। সুগার অ্যান্ড সল্ট, যেরকম দেখো আমরা ধরো আচার তৈরি করি বা জ্যাম জেলি যেগুলো তৈরি করি, যার মধ্যে অতিরিক্ত সল্ট থাকে বা আচারের মধ্যে অতিরিক্ত অয়েলের কনসেন্ট্রেশনটা বেশি থাকে, যার ফলে মাইক্রোবিয়াল গ্রোথ হতে পারে না। বা ধরো জ্যাম জেলি, এগুলোর মধ্যে সুগার কন্টেন্ট অনেক বেশি থাকে, যার ফলে মাইক্রোবিয়াল গ্রোথ আমরা বন্ধ রাখতে পারি। তো এইটা হচ্ছে অ্যাডিশন অফ সুগার আর সল্ট অ্যান্ড অয়েল। এই যে এগুলো হোম প্রসেস, এগুলো আমরা বাড়িতেও করে থাকি, এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু ফুড আইটেমসকে মাইক্রোবিয়াল অর্গানিজমের হাত থেকে রক্ষা করতে পারি।
তারপর ধরো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন ইজ আ প্রসেস বাই হুইচ দ্য লিভিং সেল ইজ এবল টু অবটেন এনার্জি থ্রু দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ অ্যান্ড আদার সিম্পল সুগার মলিকিউলস উইদাউট রিকোয়ারিং অক্সিজেন। তাহলে ফার্মেন্টেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার ধরো লিভিং সেল মানে ধরো কোনো একটা সবজি বা এরকম কিছু যেগুলো লিভিং সেল, সেগুলো হচ্ছে এনার্জি মানে গ্লুকোজের ব্রেকডাউন হয়ে গেলেও এবং আদার সিম্পল সুগারের মধ্যেও কিন্তু এনার্জি তৈরি করতে পারে উইদাউট রিকোয়ারিং অক্সিজেন। ঠিক আছে, তাই আমাদের ওর ফিজিক্যাল স্ট্রাকচারটাকে আমরা এমনভাবে বদলে দিচ্ছি যে ও কিন্তু এনার্জি নিতে পারবে গ্লুকোজের ব্রেকডাউন থেকে, কিন্তু তার কোনো অক্সিজেনের রিকোয়ারমেন্ট হবে না। Fermentation acts as a preservation method by producing an acid which lowers the pH of the products, converting a perishable food into the one that has a longer shelf life. Example is fresh milk to cheese. The basis of the fermentation process is the conversion of glucose to alcohol or to lactic acid by enzymes. তাহলে ফার্মেন্টেশন কী বলছে, অ্যাক্টস অ্যাজ আ প্রিজার্ভেশন মেথড বাই প্রডিউসিং অ্যান অ্যাসিড, মানে কোনো একটা খাবারকে বেশি পরিমাণে আমরা যদি অ্যাসিডিক করি, তার পিএইচ লেভেলটাকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু সেই খাবারটাকে আমরা প্রিজার্ভ করতে পারি বাই ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনের হচ্ছে কিন্তু এটাই কাজ যে কোনো খাবারে যে পরিমাণ অ্যাসিডটা আছে সেই তার অ্যাসিড কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেওয়া, মানে পিএইচটাকে বাড়িয়ে দেওয়া। যেরকম ধরো আমরা কিন্তু দুধকে যতদিন না আমরা প্রিজার্ভ করতে পারি তার থেকে বেশি কিন্তু আমরা চিজকে প্রিজার্ভ করতে পারি। তো সেখানে গিয়ে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বদলে দিচ্ছি, তার মধ্যে অ্যাসিড কন্টেন্ট আমরা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমরা ফুডটাকে প্রিজার্ভ করছি। আচ্ছা, ড্রাইং। কন্ট্রোল অফ মাইক্রোঅর্গানিজম বাই ড্রাইং ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট মাইক্রোঅর্গানিজম অ্যান্ড এনজাইমস নিড ওয়াটার ইন অর্ডার টু বি অ্যাক্টিভ। আমরা আগেই পড়েছি ওয়াটার কন্টেন্ট যে সেলে যত বেশি থাকবে তাতে মাইক্রোঅর্গানিজমস খুব তাড়াতাড়ি এফেক্ট করতে পারে। তাই আমরা কিছু ফুড আইটেমসকে আমরা যদি ড্রাই করে, যেরকম সান ড্রাইং হতে পারে বা মেশিন ড্রাইং হতে পারে, সেগুলোকে ড্রাই করে যদি তার ভেতরের ওয়াটার কন্টেন্টটাকে পুরোপুরি নষ্ট করে ফেলতে পারে, তাহলে কিন্তু সেই ফুডটার সেলফ লাইফ কিন্তু নর্মালের তুলনায় আরও বেড়ে যাচ্ছে। আচ্ছা, যেরকম ধরো a few food products that are preserved using commercial drying methods are briefly highlighted here. যেরকম ধরো মিল্ক, it is dried as either whole milk or non-fat skim milk. Dehydration is accomplished by either drum drying or spray drying. যেমন দুধকে ধরো আমরা লিকুইড দুধকে যত না বেশি দিন আমরা প্রিজার্ভ করতে পারি, দুধকে যদি আমরা কমার্শিয়ালি ড্রাইং মেথডটাকে, যেইভাবে আমাদের মিল্ক পাউডার তৈরি হয় সেটা দুরকম হয়, একটা হচ্ছে স্প্রে ড্রাইং, একটা ড্রাম ড্রাইং। তো দুটোর যে কোনো একটা প্রসেসে যদি আমরা দুধকে মিল্ক ফর্মে এনে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি দিন কিন্তু দুধটাকে প্রিজার্ভ করতে পারছি। এগ, ইট মে বি ড্রাইড অ্যাজ হোল এগ, ইয়ক অর হোয়াইট। যেটা রাখছি সেখানে ফ্রিজ ড্রাইংয়ের মাধ্যমে করতে পারছি। দুধকে যেরকম ধরো পাস্তুরাইজেশন তোমরা পড়েছো নিশ্চয়ই, বা এখানে দেখতে পাবে পাস্তুরাইজড মিল্ক পাস্তুরাইজড করলে, বিভিন্ন রকম হিট ট্রিটমেন্ট করলে দুধকে কিন্তু বেশি দিনভাবে প্রিজার্ভ করা যায়। তো এখানে পাস্তুরাইজেশনের তোমাদের ডিটেলসটা দিয়েছে, তোমরা যখন পড়বে এটা তোমাদের পড়তে হবে যে কী টেম্পারেচারে হিট দেওয়া হয়, কোনটা অপটিমাম, কোন টেম্পারেচারে পাস্তুরাইজেশন হয়। তিনটে প্রসেস থাকে পাস্তুরাইজেশনে, সেগুলোতে তিনটে প্রসেসে কী টাইপের হিট দেওয়া হয় সেগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যানিং হচ্ছে যেরকম আমরা ধরো এখন দেখতে পারি, সেটাও কিন্তু ক্যানিংটাকেও কিন্তু মানে ধরো কোনো একটা ভেজিটেবলসকে আমরা ব্লাঞ্চড করি যাতে কালারটা রেখে, ব্লাঞ্চ করার পর কিন্তু ক্যানিং করা হয়, মানে কোনো একটা প্রিজারভেটিভ দিয়ে কোনো ক্যানের মধ্যে রেখে সেটা সেলফ লাইফ বাড়ানো হয়। এরকম প্রচুর ভেজিটেবলস যেটা এখন মোস্টলি বাজারে অ্যাভেলেবেল, ধরো মটরশুঁটি এখন আমাদের সারা বছর পাওয়া যায়, তো আমরা মটরশুঁটিটাকে ব্লাঞ্চ করে ক্যানিংয়ের মাধ্যমে সেটাকে প্রিজার্ভ করতে পারি। আচ্ছা, sterilization, the process involves the use of combination of high temperature and time to destroy nearly all microorganisms in food. The process is more severe than pasteurization and can sometimes affect the taste and appearance of the food. Sterilization processটা কিছুটা ধরো পাস্তুরাইজেশনের মতন, হিট ট্রিটমেন্ট করে ফুড প্রিজার্ভ করা হয়। Irradiation, this is the process of exposing food carefully controlled amount of ionizing energy to destroy and control microorganisms in food. ইরাডিয়েশনের মাধ্যমে ফুডে আমরা আয়োনাইজড
এনার্জি আমরা দিয়ে ফুডের মধ্যে যে মাইক্রো অর্গানিজমসগুলো থাকে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে ফেলতে পারি। এখানে তিনটে প্রসেস থাকে ইরাডিয়েশনে, সেটা হচ্ছে র্যাডাপিয়ারাইজেশন, র্যাডিকেশন আর ডিউরাইজেশন। এই তিনটে প্রসেসে কিন্তু ফুডকে আয়োনাইজিং এনার্জি দিয়ে আমরা ডিস্ট্রয় করতে পারি মাইক্রো অর্গানিজমের গ্রোথ। আচ্ছা, লো টেম্পারেচার, আচ্ছা যেরকম ধরো কোল্ড স্টোরে আমাদের ফল, সবজি, আলু এগুলো যেরকম ধরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কোল্ড স্টোরেজে আমাদের প্রিজার্ভ করা থাকে, তো সেখানে নর্মালের তুলনায় অনেক কম টেম্পারেচার থাকে। ধরো মাইনাস টেম্পারেচারে আমরা ফ্রিজ ড্রাইংয়ের মধ্যে সবজি, ফল এগুলোকে কিন্তু প্রিজার্ভ করতে পারি। ফ্রিজিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মাছ মাংসকেও অনেক দিন ধরে প্রিজার্ভ করতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের অকারেন্স অফ গ্রোথ যে চ্যাপ্টারটা আমি পড়ালাম, এটাই আছে, সেটা তোমাদের একটু ডিটেলসে পড়তে হবে। বাকি আমি যা পড়িয়েছি সেগুলো ফলো করো। থ্যাংক ইউ।